সাজেশন 2024 কেমিস্ট্রি 2024 সাজেশন। তোমরা সবাই সাজেশন বলছিলে, তবে আমি শুরুতেই বলবো সাজেশন ভালো ছেলেদের জন্য নয়। তার কারণ শিখতে হবে, না হলে হায়ার স্টাডিজে অসুবিধা হবে বা কম্পিটিটিভ এক্সামে অসুবিধা হবে। কিন্তু যারা শুধুমাত্র 50% বা ফার্স্ট ক্লাস পেলেই খুশি, যাদের হয়তো অতটা প্রিপারেশন হয়নি, তারা এখন ভাবছো যে কেমিস্ট্রিতে পাস করে গেলেই খুব ভালো হয়, তাদের জন্য আমি বলবো যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো পড়তে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। আজকে আমরা এরকমই একটা চ্যাপ্টার বেছে নিয়েছি যে চ্যাপ্টার তুলনামূলকভাবে সহজ। আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন চ্যাপ্টারগুলো তোমরা পড়তে পারো নিজে নিজেই এবং কোন চ্যাপ্টার থেকে খুব একটা ঘুরিয়ে কোশ্চেন আসে না। আজকে যে চ্যাপ্টারটা বেছে নিয়েছি সেই চ্যাপ্টারটা হলো সারফেস কেমিস্ট্রি। প্রথমে দেখে নিই যে এই সারফেস কেমিস্ট্রিতে আমাদের পরীক্ষাতে কী কী প্রশ্ন আসবে। দেখো, সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারের যদি তুমি কোয়েশ্চেন প্যাটার্ন দেখো তাহলে দেখবে যে এখান থেকে একটা এমসিকিউ পাবে তোমরা, আর একটা অবজেক্টিভ প্রশ্ন পাবে যেটাকে ভেরি শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বলছে, আর একটা এসে কিউ পাবে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন 2 নম্বর। অর্থাৎ 2 নম্বরের যে 5টা কোয়েশ্চেন থাকে সেখান থেকে একটা পাবে তোমরা সারফেস কেমিস্ট্রি থেকে, 1 নম্বরের যে 4টে কোয়েশ্চেন থাকে সেখান থেকে একটা পাবে সারফেস কেমিস্ট্রিতে, আর এমসিকিউ থেকে একটা পাবে 14টার মধ্যে একটা। একটু দেখে নেই, যে কোনো সাজেশন তুমি যে সাবজেক্টেরই করো সবার প্রথমে দেখে নেবে লাস্ট ইয়ারে কী কোয়েশ্চেন এসছে। তাহলে এইচএস 2023-এ কী কোয়েশ্চেন এসছে একটু প্রথমে দেখে নিই, না হলে সাজেশনটা ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি আবারও বলছি, ভালো ছেলেরা সাজেশন করবে না। দ্রাবক বিকর্ষী বা লায়োফোবিক কলয়েড কোনটি? অর্থাৎ লায়োফিলিক তোমরা নাম শুনেছ, সেই লায়োফোবিক কলয়েডটা এমসিকিউয়ে এসেছে। ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনের জন্য কোনটি অধিক কার্যকরী? সুলজে হাডি রুল, কোয়াগুলেশন বা তঞ্চন তোমরা পড়েছ, সেই রুলের অনুসারে অ্যাপ্লিকেশনে একটা কোয়েশ্চেন এসছে যে ফেরিক হাইড্রক্সাইড সল যেটা পজিটিভ সল, তার তঞ্চনের জন্য কোন আয়নটা বেশি কার্যকরী। তাহলে আমাদের তঞ্চন থেকে একটা প্রশ্ন এসেছে অবজেক্টিভে। আর 2 নম্বরের প্রশ্ন কি এসছে? আকৃতিগত বর্ণাত্মক অনুঘটক কাকে বলে? সেক্স সিলেক্টিভ ক্যাটালিস্ট। এর একটা উদাহরণ দাও, অথবা একটা অর দিয়েছে, তাহলে 2 নম্বরের কোশ্চেনে আমরা কি একটা অর পাবো। তাই যদি কোনো কারণে একটা কোশ্চেনের উত্তর না দিতে পারি তখন আমরা দেখব যে আরেকটা কোশ্চেন আমরা পাচ্ছি। এটা আমাদের ক্ষেত্রে খুব সুবিধা। তাহলে কি অথবা দিচ্ছে, সেটা হলো অপলয়ন, যার ইংরেজি নাম পেপটাইজেশন। তাহলে পেপটাইজেশন বলতে কি বোঝো বা অপলয়ন বলতে কি বোঝো, উদাহরণ দাও। তাহলে পেপটাইজেশন আমাদের চলে এসেছে, আর সেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট আমাদের চলে এসেছে। চলে এসো, আমি 23-এর প্রশ্ন দেখে নিলাম। এবার একটু বোঝার চেষ্টা করি কোন কোন অংশগুলো ভালো করে পড়তে হবে। কেন প্রশ্ন প্রত্যেকবার একটা বিশেষ অংশ থেকে আসে, অংশগুলো যদি জেনে নিতে পারি সেটা কিন্তু সবাই করতে পারো। যে কোনো টেস্ট পেপার আমরা কেন করছি? টেস্ট পেপার করছি দুটি কারণে। একটা হলো প্রশ্নের ধরন বোঝার জন্য, আরেকটা হলো কোন অংশ থেকে প্রশ্ন বেশি আসছে। একটা চ্যাপ্টারে অনেকগুলো অংশ আছে, অনেকগুলো পার্ট আছে, ইউনিটের সেই পার্টগুলোকে তোমাকে বুঝতে হবে যে এবছর এই পার্ট থেকে কোশ্চেন এসছে, তাহলে পরের বছর অন্য পার্ট থেকে কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি। সেই পার্টগুলো সবার প্রথমে বুঝে নিই, এটা কিন্তু সব ইউনিটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারের প্রথম যে পার্টটা সেটা হলো অধিশোষণ, বড় পার্ট যদি বলো তাহলে অধিশোষণ, আরেকটা হলো কলয়েড। অধিশোষণের মধ্যে কোনগুলো পড়তে হবে আমি একটু আর্টিকেল নাম্বার তোমাদের দিয়ে দিয়েছি, আর্টিকেল নাম্বারটা প্রত্যেকটা বইয়ে মিলবে। তাই কেউ ছায়া কেমিস্ট্রি পড়ছো, কেউ হয়তো অন্য পড়ছো, সাঁতরা পড়ছো, তাহলে এই আর্টিকেল নাম্বার তোমাকে হেল্প করবে। তাহলে 5.3.1 এই আর্টিকেল নাম্বারটা খুব ভালো করে পড়বে, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ এবছর যত প্রশ্ন এসছে একটাও কিন্তু অধিশোষণের জায়গা থেকে প্রশ্ন আসেনি, তাই অধিশোষণ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে কোন অংশটা পড়বে? অধিশোষণ একটি তাপদায়ী প্রক্রিয়া ব্যাখ্যা করো, অর্থাৎ থার্মোডিনামিক্সের যে জায়গাটা রয়েছে সেই থার্মোডিনামিক্সের জায়গাটা তুমি ভালো করে বোঝার চেষ্টা করবে। এরপর দেখো, ভৌত অধিশোষণ কাকে বলে, যাকে আমরা ফিজিজ অপশন বলি। রাসায়নিক অধিশোষণ কাকে বলে, যাকে আমরা কেমিক্যাল অ্যাডজর্পশন বা কেমিজ অপশন বলি। এইটা খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। যদি তোমাদের সময় কম থাকে তাহলে তোমরা ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণের পার্থক্যটা পুরো ভালো করে বুঝে নাও, তাহলেই দেখবে দুটি অধিশোষণ সম্বন্ধে তোমাদের সম্যক ধারণা চলে আসবে। যে কোনো প্রশ্ন এলে তোমরা সেগুলো উত্তর দিতে পারবে। অধিশোষণের যে অ্যাপ্লিকেশন, সেখানে গ্যাস মুখোশটা একটু দেখতে পারো নিজেদের আইডিয়ার জন্য, যে খনিটনিতে কেউ কাজ করছে, সে যে মুখোশটা পড়েছে সেই মুখোশটা কীভাবে গ্যাসগুলোকে অ্যাডজর্ব করে এবং আমাদেরকে রক্ষা করে, এটা বেশ ইন্টারেস্টিং লাগবে, অবশ্যই দেখবে। ক্যাটালিসিস বা অনুঘটন পড়বে, আর কী টাইপের ক্যাটালিসিস হয়, হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, সমসত্ব, অসমসত্ব,
সেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট যেটা 2023-এ এসে গেছে। দেখো ক্যাটালিসিস অংশ থেকে কিন্তু 23-এ প্রশ্ন এসেছে। কি এসেছে? সেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট কি, আমি একটু আগেই বললাম 23-এ প্রশ্ন এসেছে সেপ সিলেক্টিভ ক্যাটালিস্ট কি। তাহলে ক্যাটালিসিস থেকে আমাদের আশা করা যায় এবছর আর প্রশ্ন আসবে না, আর যদি আসেও তাহলে সেপ সিলেক্টিভটা আসবে না, আসবে হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, যে কোনো একটা। সাধারণত হেটেরোজিনিয়াসটা বেশি পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, বিগত বছরে আমরা হেটেরোজিনিয়াস পেয়েছি। আর একটু যারা বায়োলজি নিয়ে পড়ছো তাদেরকে আমি বলবো লক অ্যান্ড কি মেকানিজমটা একটু পড়বে, এনজাইম ক্যাটালিসিস, যেটা পরে তোমরা হায়ার স্টাডিজে বায়োলজিতেও লাগবে। প্রত্যেকটা আর্টিকেল নাম্বার আছে, আমি আর উল্লেখ করছি না, 5.8.2 এরকমভাবে সব আর্টিকেলগুলো দেওয়া আছে। তাহলে অধিশোষণটা এবছর আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাকে একটা কী লিখতে হবে? আমাকে একটা লিখতে হবে অধিশোষণ সাজেশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন আমি ডাইরেক্ট বলবো না, তবে লাস্টে ভিডিওটা দেখতে থাকো, শেষে আমি কতগুলো স্যাম্পল কোয়েশ্চেন বলবো। কোয়েশ্চেন দিয়ে সাজেশন করলে ডুবে যেতে পারো, কিন্তু চ্যাপ্টার পড়ে সাজেশন হলে ডুববে না, কোনো না কোনোভাবে তুমি পেরিয়ে চলে আসবে, কারণ তুমি সেই অধ্যায়ের পার্টিকুলার টপিকগুলোকে ক্লিয়ার করছো। তাই সাজেশন যদি কোনো সাবজেক্টে নিতে হয় তাহলে আমি বারবার বলবো কোয়েশ্চেনের নিও না, টপিকের নাও। আর যদি একদমই খুব খারাপ অবস্থা থাকে তখন কোয়েশ্চেনের নিও। চলে এসো কলয়েডাল স্টেট অফ ম্যাটার। কলয়েডাল স্টেট অফ ম্যাটারে কী কী আমাদের পড়তে হবে? এখানে পড়তে হবে প্রকৃত দ্রবণ, কলয়েডীয় দ্রবণ, প্রলম্বন, এই তিনটের পার্থক্য পড়ে নাও একবারে। তাহলে কি হবে, এবং পড়ার সময় বোঝো যে কোনটা প্রকৃত দ্রবণ যাকে ট্রু সলিউশন বলে, কোনটা কলয়েডাল সলিউশন, কোনটা সাসপেনশন, কত সাইজের হলে কলয়েডাল, কত সাইজের হলে ট্রু সলিউশন, এবং সেটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাদের নেচার কি। আর পার্টিকুলারলি এই তিনটে পার্থক্য পড়ার পর চলে এসো বিভিন্ন টাইপের কলয়েড, সল কাকে বলে, জেল কাকে বলে, এরোসল কাকে বলে, ইমালসেন কাকে বলে, ফোম কাকে বলে, লায়োফিলিক কলয়েড, লায়োফোবিক কলয়েড কাকে বলে। এখানে দেখো একটা তোমাদের 2023-এ এমসিকিউয়ে চলে এসেছে। কি এসছে এমসিকিউয়ে? লায়োফোবিক, অর্থাৎ দাবক বিকর্ষী কলয়েড কোনটা। তাহলে জল বিকর্ষী, দাবক বিকর্ষী এবছর হয়তো আসবে না, যদি কোয়েশ্চেন সেটার সাজেশন মেনে কোয়েশ্চেন করেন, আর যদি উনি নিজের মতো করেন তাহলে আসতেই পারে। তবে আমাদের ধরে নিতে হবে যে বইয়ের যেহেতু অনেক অংশ আছে, অতএব উনি আগের বছর যে অংশ থেকে কোয়েশ্চেন এসছে সেটা হয়তো এবছর দেবেন না, কারণ আরও অনেক ইম্পর্টেন্ট অংশ আছে, তার জন্য আমরা সাজেশনের দিকে এগোই। দেখি অ্যাসোসিয়েটেড কলয়েড বা সংযোজিত কলয়েড কাকে বলে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিসেল কি, সংকট, মিসেলীকরণ গাঢ়ত্ব যাকে সিএমসি বলে সেটা কি, আর একটু কঠিন কোয়েশ্চেন হলে ক্রাফট টেম্পারেচার কি। তাহলে এটা কিন্তু আমি পাশে আবার ভিভিআই দিচ্ছি, কেন এই অংশটা আমার পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই ভালো করে বুঝবে। যদি কেউ মিসেল বুঝতে না পারো তাহলে কাইন্ডলি কমেন্ট করবে, আমি তাহলে মিসেলের ওপর কোনো একটা স্টাডি মেটেরিয়াল যদি দিতে পারি তো দেবো। আশা করছি বুঝতে পারবে, চেষ্টা করো না, দেখো পারবে। ইমালসেন কি পড়বে? জলের মধ্যেই জল, বিস্তৃত মাধ্যম, বিস্তার দশা, দুটোই লিকুইড, তখন সেটা হচ্ছে ইমালসেন। এর দুটো ভাগ হয়, একটা তেলে জল, একটা জলে তেল। অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েল, তার এক্সাম্পল পড়বে, পার্থক্য পড়বে। ইমালসেন কারক, অর্থাৎ বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুজনকে একই কলয়েড অবস্থায় রাখার জন্য যেটা অ্যাড করা হয় সেটাকে ইমালসেন কারক বলা হয়। সেই ইমালসেন কারকের জায়গাটা একটু পড়বে, এবং ইমালসনের প্রয়োগ কোথায় আছে সেই জায়গাটা পড়বে। আমাদের বিভিন্ন তুমি বইয়ে পড়ে নেবে, আমি টাইম নষ্ট করছি না। সারফেক্ট্যান্টস কি, অপলয়ন কি। অপলয়ন দেখো 2023-এ এসে গেছে, তাহলে অপলয়নের জায়গাটা একবার রিডিং পড়ে রাখবে, পরীক্ষার আগে আর পড়তে হবে না। যদি কোয়েশ্চেন কোনো কারণে চলে আসে তখন ওই আগের কনসেপ্ট থেকে পড়বে। ডায়ালিসিস নিয়ে এদের জানা উচিত, কোয়েশ্চেন আসতেও পারে, কারণ এখন আমরা অনেকেই আমাদের পাড়া প্রতিবেশীর মধ্যে শুনে থাকি যে ওনাদের ঘরে কোনো পেশেন্ট আছেন যিনার ডায়ালিসিস হচ্ছে। সেই ডায়ালিসিসটা কীভাবে হয়, কী কাজে লাগে সেটা পড়বে। টিন্ডাল ইফেক্ট আর ব্রায়োনিয়ার মোশন, দেখবে এক জায়গা আছে 5.12.2 এর কাছাকাছি আছে, এটা আর্টিকেল। টিন্ডাল ইফেক্ট আর ব্রায়োনিয়ার মোশন ভালো করে পড়বে। আর একটু কঠিন কোয়েশ্চেন এলে আসে টিন্ডাল কোন কাকে বলে, ইফেক্ট পড়ার পর কোনটা সহজেই বোঝা যায়। প্রকৃত দ্রবণ, কলয়েড দ্রবণ কীভাবে শনাক্ত করব টিন্ডাল ইফেক্ট দিয়ে, সেটা দেখে নেবে। ইলেকট্রোফোরেসিস পড়তে হবে, অ্যানাফোরেসিস, ক্যাটাফোরেসিস। এই জায়গাটার সাথে আমরা বায়ো অর্গ্যানিকে পড়েছিলাম পিআই, আইসো ইলেকট্রিক পয়েন্ট। এই পিআইটা আমাদের একটু দেখতে হবে যে আইসো ইলেকট্রিক পয়েন্ট কাকে বলে। আর ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস, অর্থাৎ প্রত্যেকটা কলয়েড কোনা, কেউ ক্যাটায়ন হয় কেউ অ্যানায়ন হয়, তারা কোন ইলেকট্রোডের দিকে যাচ্ছে, কীভাবে যাচ্ছে, সেই ক্যাটাফোরেসিস, অ্যানাফোরেসিস একটু পড়লে বুঝতে পারবে। সময় দাও, কেন এখন তোমার সাফিসিয়েন্ট সময় আছে। তুমি কিন্তু ভেবো না যে এই সবগুলো এক্সামের আগের দিন পড়তে পারবে। তাই আমি গতকাল একটা স্টাডি মেটেরিয়াল দিয়েছি, সেখানে বুঝিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি এখনই পড়ে নাও, পরীক্ষার আগের দিনের জন্য রেখে দিও না, কেন এই চ্যাপ্টারগুলো সহজ। এই চ্যাপ্টারগুলো পরীক্ষার আগের দিন তুমি যদি পড়তে সময় দাও তাহলে কিন্তু মুশকিল। তাই তোমার 16টা চ্যাপ্টারের মধ্যে কিছু চ্যাপ্টার তোমাকে ফুল রেডি করে নিতে হবে, যেগুলো তোমাকে সাপোর্ট করবে এবং হেল্প করবে। আর এই চ্যাপ্টারগুলোকে একটু বেশি সময় দাও, যারা পিছিয়ে আছো, কেমিস্ট্রি ভালো লাগছে না, পেরে উঠছো না। আর যারা অ্যাডভান্স আছো তারা তো অবশ্যই ভালো চ্যাপ্টারগুলোকেও পড়ো, কেন তোমাদের আরও কম্পিটিটিভ এক্সামে ক্র্যাক করতে হবে। আর যারা শুধু বোর্ড এক্সামের জন্য পড়ছো তারা যদি নাম্বার তুলতে চাও তাহলে এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাকে কোনোদিন বিট্রে করবে না। কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, পলিমার,
তারপরে সারফেস কেমিস্ট্রি, সলিড স্টেট, এগুলো বিট্রে করবে না, কারণ এগুলো ঘুরিয়ে প্রশ্ন আসে না। তাই এই চ্যাপ্টার থেকে তুমি 4 মার্কস আছে, 4-4ই পেয়ে যাবে। সুলজে-হাডি রুল 2023-এ ডাইরেক্ট আসেনি, কিন্তু এর একটা অ্যাপ্লিকেশন এসছে, সেটা হলো কোনটা ব্যবহার করলে তঞ্চন তাড়াতাড়ি হবে। তাই সুলজে-হাডি রুল আসতে পারে, বাট অ্যাপ্লিকেশনটা আর আসবে না। কলয়েডের কতগুলি ব্যবহার, অ্যাপ্লিকেশন, কলয়েডের অ্যাপ্লিকেশন, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ডেল্টা ফর্মেশন কেন হয়, ওষুধ কীভাবে কাজ করে, জলের বিশুদ্ধকরণ কীভাবে হয়, রক্তের তঞ্চন কীভাবে হয়, কর্টাল প্রেসিপিটার কীভাবে কাজ করে, এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে। তাহলে আমি টপিকটা কভার করে নিলাম, কোন কোন টপিক আমাদের ভালো করে পড়তে হবে। এবার আমি এই টপিকগুলো থেকে কিছু স্যাম্পল কোশ্চেন কেমন আসে সেটা বলে দিচ্ছি, যে কোশ্চেনগুলো এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তবে ওই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু হবে না, আরও এক্সট্রা প্রশ্ন পড়তে হবে যে টপিকগুলো বললাম এবছরের জন্য, সেখান থেকে। আমি কয়েকটা স্যাম্পল কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা টেস্ট পেপার করতে করতে অনেক কোশ্চেন পেয়ে গেছো। টেস্ট পেপার অনেকে দেখছো ভয় পাচ্ছ যে সব টেস্ট পেপার শেষ হবে না, তাই তাদেরকে আমরা বলবো টেস্ট পেপার এরকমভাবে করলে ভালো হয় যে সারফেস কেমিস্ট্রি যত পেজ আছে সব এক জায়গায় করে নাও খাতাতে। একটা দুটো পেজে খুব কঠিন কোশ্চেন থাকে, সেগুলো এক্সট্রাঅর্ডিনারি স্কুল, অনেক ভালো ছেলেমেয়েরা সেখানে পড়ে, তার জন্য তাদের একটু কঠিন কোশ্চেন করা হয়। সেগুলোকে না পারলে অত ঘাবড়ে যেও না, যে পেজগুলো থেকে মোটামুটি বেশি প্রশ্ন বোঝা যাচ্ছে যে হ্যাঁ এগুলো আসতে পারে বা এগুলো পড়ার মধ্যে পড়ছে, সেগুলো পড়ো। আর যারা টেস্ট পেপার এখনই করে উঠতে পারোইনি, তারা নতুন করে টেস্ট পেপার করতে যেও না, তারা এগুলোকে ক্লিয়ার করো, কনসেপ্টগুলোকে, ইউনিটগুলোকে কমপ্লিট করো, দিয়ে 10 ইয়ার্স করো, তাহলে দেখবে অনেকটা বেনিফিটেড হবে। টেস্ট পেপার করতে গিয়ে একুলো যাবে ওকুলো যাবে, তাই খুব বেশি টেস্ট পেপার করলেই যে হয়ে গেল সেটা না, তোমাকে কিন্তু পড়াটা রেডি করতে হবে, মুখস্থ করতে হবে। টেস্ট পেপার তোমাকে এই আইডিয়াটা দেবে যে কোয়েশ্চেনটা কোন ইউনিটের অংশ থেকে আসছে এবং কীরকম প্রশ্ন আসছে। স্যাম্পল কোয়েশ্চেন প্রথমেই আমি যেটা বেছে নেবো সেটা হচ্ছে অধিশোষণ একটি তাপদায়ী বিক্রিয়া, আমি বলেছি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হিমোগ্লোবিনের স্বর্ণ সংখ্যা 2022-এ প্রশ্ন এসেছিল, এবছর কিন্তু স্বর্ণ সংখ্যা কোয়েশ্চেন আসতে পারে, যেটা প্রোটেক্টিভ কলয়েডের হেডিংয়ে পড়বে। রক্তপাত বন্ধ করতে ফটকিরি ব্যবহার করা হয় কেন, তাহলে ফটকিরি ব্যবহার করা হয় না কেন, এটা কলয়েডের অ্যাপ্লিকেশনে পড়ছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কলয়েডের অ্যাপ্লিকেশন তোমাকে ভালো করে পড়তে বললাম। মিসেল কি, মিসেল গঠনকারী দুটি পদার্থের উল্লেখ করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে। কোন ঘটনার জন্য কলয়েড কণাগুলি থিতিয়ে পড়ে না, কলয়েড কণার স্থায়িত্ব, ওই জায়গাটা পড়তে হবে। কলয়েড কণার সাইজ কত, এটা এমসিকিউ আসতে পারে। গোল্ড সলে NaCl যোগ করলে কী ঘটে, এমসিকিউ আসতে পারে। উদাহরণসহ অসমসত্ব অনুঘটনের সংজ্ঞা দাও, যেটা আমি বললাম যে এবার সেফ সিলেক্টিভ ক্যাটালিস্ট এসছে, তাহলে হেটেরোজিনিয়াস ক্যাটালিসিস, হোমোজিনিয়াস ক্যাটালিসিস, এই জায়গাটা ইম্পর্টেন্ট, কেন এটা HS 2017 সালে প্রশ্ন এসেছিল। আর কি আমাদের পড়তে হবে, এবার দেখো আমি শেষ পেজে চলে এসেছি, আমাদের সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে। ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণের পার্থক্য এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অধিশোষণ থেকে একটা প্রশ্ন পাবেই, কেন অধিশোষণ থেকে 2023-এ একটাও প্রশ্ন আসেনি। সুলজে-হাডি নিয়ম শেখা উচিত কম্পিটিটিভ এক্সামের জন্য, যদিও এর অ্যাপ্লিকেশন এসে গেছে, বাট ফট করে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে যে সুলজে-হাডি নিয়ম কী। জল বিকর্ষী, জল আকর্ষী কলয়েড, এগুলো কি করব আমরা, এদের পার্থক্যগুলো পড়বো, যে জল বিকর্ষী, জল আকর্ষীর মধ্যে পার্থক্য, এটাকে হাইড্রোফিলিক, হাইড্রোফোবিক বলা হয়। লায়োফিলিক, লায়োফোবিকও খানিকটা তাই। অয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন অয়েল, এদের পার্থক্য পড়ব। প্রকৃত দ্রবণ, কলয়েড দ্রবণের পার্থক্য পড়ব। বহু আণবিক, সাধারণ কলয়েডের মধ্যে পার্থক্য পড়ব। বহু আণবিক কলয়েড, সাধারণ আণবিক কলয়েড, শোষণ আর অধিশোষণের পার্থক্য পড়ব। আর ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণের পার্থক্য তো বলেই দিলাম। তাহলে পার্থক্য থেকে আশা করছি এবছর একটা প্রশ্ন দেবে যে এগুলোর মধ্যে পার্থক্য করো। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভৌত অধিশোষণ হ্রাস পায় কেন, তাহলে ভৌত অধিশোষণ আর রাসায়নিক অধিশোষণে আমি বললাম পার্থক্যটা খুব ভালো করে ক্লিয়ার করতে, পার্থক্যটা ক্লিয়ার হয়ে গেলেই তুমি এই উত্তরগুলো দিতে পারবে। আকাশের নীল বর্ণ হয় কেন, আকাশের রং নীল হয় কেন, এটা কলয়েডের অ্যাপ্লিকেশনে পাবে। এই অংশগুলো আর যে প্রশ্নগুলো বললাম সেরকম কিছু প্রশ্ন তোমরা যদি রেডি করে নিতে পারো, তাহলে আশা করা যায় কলয়েডে MCQ 1x1 একই পেয়ে গেলে, অবজেক্টিভ প্রশ্ন 1x1 এক পেয়ে গেলে, আর একটা 2 নম্বরের প্রশ্ন 2 পেয়ে গেলে, 4 মার্কস পেয়ে গেলে। একটু ভালো করে দেখবে যে এই চ্যাপ্টারটা পড়তে ম্যাক্সিমাম তোমার 2 থেকে 3 ঘন্টা লাগবে, যারা একদমই পড়োনি, যারা পড়েছো তাদের 1 ঘন্টা মাত্র লাগবে। তাহলে 5 মার্কস তোমার আছে ইলেকট্রোকেমিস্ট্রিতে আর 4 মার্কস আছে সারফেস কেমিস্ট্রিতে। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রিতে অত সময় না দিয়ে যারা পিছিয়ে আসো, তুমি যদি সারফেস কেমিস্ট্রিতে সময় দাও তাহলে সারফেস কেমিস্ট্রি তোমাকে ঠকাবে না, বাট ইলেকট্রোকেমিস্ট্রি যদি খুব ভালো করে না পড়ে যাও তাহলে হতে পারে এমন একটা নিউমেরিক্যাল এলো, ধরতেই পারলে না, তুমি নাম্বারটা পেলে না। তাই যারা পিছিয়ে আসো, যারা পাস করতে পারবো কিনা ভয় পাচ্ছ, তাদের জন্য আমি কথাগুলো বলছি। ভালো ছেলেদের জন্য এই কথাগুলো নয়, আর ভালো ছেলেদের জন্য হয়তো এই চ্যানেলটাও নয়, কারণ ভালো ছেলেদের জন্য অনেক ভালো চ্যানেল আছে। এই চ্যানেলটা শুধুমাত্র তাদের জন্য যারা গ্রাম বাংলার ছেলেমেয়েরা, যারা কেমিস্ট্রিকে ভয় পাচ্ছ, যারা কীভাবে পড়ে উঠবে বুঝতে পারছো না, বেসিকগুলো ক্লিয়ার নেই, তার জন্য অসুবিধায় পড়ছো, তাদের জন্য। কেন আমি টেকনিক্যালি অত সাপোর্ট আমার হয় না, আমি অত সময় পেয়ে উঠি না যে প্রচুর কিছু স্টাডি মেটেরিয়াল দেবো, প্রচুর কিছু ভিডিও দেবো এবং রেগুলার বেসিসে দেবো। আমি যখন সময় পাই তখন ভিডিও আপলোড করার চেষ্টা করি, যাতে ওই ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে পারি।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। তবে এটাতে যদি ভালো ছেলেদেরও উপকার হয় সে তো অনেক ভালো খবর। উত্তর যদি কোনোটা না বুঝতে পারো কমেন্ট করো, সুযোগ থাকলে সেই অংশটার একটা স্টাডি মেটেরিয়াল বানাবো।